Najmul, please. Thank you, Bijan bhai. Actually, Manjur is my friend. So whatever I tell, I think you can multiply it by a number because I will feel some jealous, yeah? Jealousy will work. I might not tell everything about him. So whatever I tell, just multiply it by 3 times or 5 times, whatever you like. So I know Mr. Chaudhary, Mr. Manjur Chaudhary very well. That's why I am sure that he is capable to offer something of value to audience. This is why I requested him to speak in our forum. Thanks to him for accepting my request, and thanks to BSCBC management to accept him as a guest speaker. Mr. Chaudhary is a certified competent Toastmaster and competent leader of Toastmaster International. Mr. Manjur, as a senior computer analyst, manages a highly integrated GIS of an electric utility. He is an IT service management professional and obtained ITIL 4 managing professional certifications. He is also a continual service improvement manager for IT team. Mr. Manjur is successfully promoting diversity and inclusion at work. His effort is highly appreciated by leadership team with a commendation like this. This is the best diversity meeting I attended from visiting executive leaders. Mr. Manjur is a good singer, reciter of poem, and a photographer too. Above all, he is a happy man, happy person with his wife, 2 daughters, and a son-in-law. Thank you. And I don't want to tell any more because I already started feeling jealous about him. Let me finish it. Okay, this is the end. ধন্যবাদ নাজমুল ভাই। Dear members, let's welcome Mr. Manjur Chaudhary. Thank you. Thank you. So, আমি কথা বলার আগে বলে রাখি যে আমি হয়তো 15 মিনিট ম্যাক্সিমাম সময় নেব কথাটা বলার জন্য। তারপরে আমরা কোশ্চেন এন্ড অ্যানসার সেশনে যাব। তো এই ফাঁকে কারো যদি কোনো প্রশ্ন মাথায় এসে যায় তো আমি বলবো যে just write it down or hold it to yourself so that we can have it in the question and answer session. আর কি বলে আমি দেখতে পাচ্ছি যে রেকর্ডিং হচ্ছে, তো দ্যাটস গুড। তো হুমায়ুন তুমি কি বলে আমাকে রেকর্ডিংটা পাঠিয়ে দিও। That would be a good feedback for me. I always try to improve my presentation, and every presentation I make, that's an opportunity to improve. Sure. So, আমার যে টপিক সেটা আমি নাম দিয়েছি যে সফট স্কিল ফর এভরিওয়ান অ্যান্ড এভরিহোয়ার। তো এই কথাটা আমি বলি এজন্য যে আমার অভিজ্ঞতা থেকে আমি দেখেছি যে এই সফট স্কিলগুলো কাজের জায়গায় যেমন কাজে লাগে তেমনি প্রাইভেট লাইফেও কাজে লাগে। In your family, in your community, wherever you are interacting with human beings, মানুষ যেখানে ডিল করতে হয় সেখানে এই স্কিলগুলো খুব কাজে লাগে। তো একটা জিনিস আমরা সবাই জানি যে আমরা যে কাজই করি না কেন আমাদেরকে ইন জেনারেল 3টা জিনিস নিয়ে কাজ করতে হয়। যে আমাদের কিছু টুলস আমরা ব্যবহার করি, কিছু ইকুইপমেন্ট ব্যবহার করি, কিছু সফটওয়্যার ব্যবহার করি, যে প্রফেশনে আমি থাকি না কেন। তারপরে আমি কি করি, আমি কিছু প্রসেস ফলো করি, যে কিছু সেট অফ স্টেপস ফলো করি। আর এক বা একের অধিক মানুষ লাগে আমার। তো এই 3টে জিনিস হলে পরে আমরা একটা কিছু প্রডিউস করতে পারি। ইট ক্যান বি এ প্রোডাক্ট, ইট ক্যান বি এ সার্ভিস, হোয়াট এভার উই ক্যান থিঙ্ক অফ। এ গুড এক্সাম্পল যে আমরা যখন কিছু একটা রান্না করি বাসায় তখন আমাদের টুলস লাগে কি কি? আমাদের লাগে একটা স্টোভ, ডেফিনেটলি লাগে, তারপরে কড়াই লাগে, হাঁড়ি পাতিল লাগে, কড়াই লাগে, খুন্তি লাগে, অনেক কিছু লাগে, ইনগ্রেডিয়েন্টস লাগে। তো সেগুলোকে আমি বলছি আমার টুলস। আর তার বাইরে কি লাগে, যে আমাকে কিছু প্রসেস ফলো করতে হয়, যে প্রথমে এটা দিতে হবে, তারপরে ওইটা দিতে হবে, এইটার সাথে এইটা মেশাতে হবে, এতক্ষণ গরম করতে হবে। দোজ আর আওয়ার প্রসেস। আর ওখানে পিপল হতে পারে আমি আর আমার বউ, আমরা দুইজন হয়তো কিচেনে কাজ করছি, তো আমরা দুজন, তো আমাদের দুজনের একটা ইন্টারাকশন থাকবে। আর কাজের জায়গায় যখন আমরা যাই
তখন একটা সিমিলার সিচুয়েশন ইজ দেয়ার যে আমি আইটি ফিল্ডে এখন কাজ করছি, তো আইটি ফিল্ডের এক্সাম্পলই আমি শেয়ার করব, যে ওখানে আমরা সফটওয়্যার ইউজ করি, কম্পিউটার ইউজ করি, তার বাইরে কেউ যদি কি বলে মাঠে ঘাটে কাজ করে, সে হয়তো অন্য সব ইকুইপমেন্ট ইউজ করে, মেজারিং ইকুইপমেন্ট হতে পারে, থিওডোলাইট হতে পারে, whatever. So we have lots of tools to use, and then we have a set of process to use. আর কাজের জায়গায় যেটা সবচেয়ে বেশি আমরা ফিল করি যে আমাদেরকে আজকাল আমরা একা একা আর কিছু করি না বা করতে পারি না, আমাদেরকে বেশিরভাগ সময়ই অন্যদের সাথে মিলে কাজ করতে হয়। যেমন আমরা আইটিতে যখন কাজ করছি, আমি হয়তো অ্যাপ্লিকেশন ডিল করি, কিন্তু আমাকে নেটওয়ার্কের লোকদের সাথে কাজ করতে হয়, ডেটাবেজের লোকদের সাথে কাজ করতে হয়, আজকাল সাইবার সিকিউরিটি তাদের সাথে কাজ করতে হয়। সো অল দিস পিপল I need to engage in my day-to-day life. আর এই তিনটে জিনিসের মধ্যে এই পিপল হ্যান্ডলিংটাই আমার কাছে মনে হয় যে সবচেয়ে বড় এবং ইন সাম ওয়ে সবচেয়ে চ্যালেঞ্জিং। তো সেই জন্যই দরকার আমাদের সফট স্কিল। তো সফট স্কিলের কথা বলতে গেলে যেগুলো স্কিল আমার মাথায় আসে, যে কমিউনিকেশন স্কিল, দ্যাট স্কিল ইজ সো ইম্পর্টেন্ট। যে আমরা বিভিন্নভাবে কমিউনিকেট করি, আমরা ইমেল লিখে কমিউনিকেট করি, মুখে কথা বলি, গ্রুপে প্রেজেন্টেশন দেই এবং অন্যদের কথা শুনি। তো এই কমিউনিকেশনের মধ্যে বলা যতটা ইম্পর্টেন্ট, শোনাটা তারও বেশি ইম্পর্টেন্ট। যে কেয়ারফুলি শোনা, একজন যখন কেউ আমাদেরকে কিছু বলে বা আমাদের কাছে কিছু প্রেজেন্ট করে, আমাদেরকে মন দিয়ে সেটা শোনা, সেটার একটা বিরাট একটা জায়গা জুড়ে আছে। এবং এই শোনার মধ্যে অনেকগুলো ব্যাপার আছে। আমি যেটা খেয়াল করেছি, যে আমি শুধু কথাগুলো শুনলাম তা হলো পার্ট অফ দি ইনফরমেশন। সেই যে প্রেজেন্ট করছে তার মুখভঙ্গি, তার অভিব্যক্তি, তার গলার স্বরের ওঠানামা, আমরা যেটাকে বলি টোন, সবকিছু মিলিয়ে একটা ইনফরমেশন কেউ একজন আমার সাথে শেয়ার করছে। তো আমাকে ওইসব দিকগুলোর দিকেও খুব খেয়াল রাখতে হবে। তার মানে যে শোনার যে ব্যাপারটা, এটা খুব আমাদেরকে কেয়ারফুল হতে হবে, যে উই নিড টু হ্যাভ ফুল অ্যাটেনশন। যখন আমাদেরকে কেউ কিছু বলে তখন আমরা খুব অ্যাটেনশন দিয়ে শুনবো, এবং কেউ যখন কোনো লিখিত কিছু দেয় তাও আমরা ভালো করে পড়বো। আর ইন বিটুইন দ্য লাইন্স বলে একটা কথা আমরা শুনে থাকি, যে সেটা বোঝার চেষ্টা করব। এবং তাদের যে কথাগুলো সে বলছে তার বাইরে সে কি বলছে না, বা সে কি বলতে চাচ্ছে না বা লুকোচ্ছে, সেটাও বোঝার চেষ্টা করতে হবে। তো এই ব্যাপারটা সফট স্কিলের একটা বিরাট অংশ জুড়ে আছে বলে আমার ধারণা। আর তার বাইরে, কমিউনিকেশনের বাইরে আরেকটা জিনিস হলো যে এই যে মানুষগুলোর সাথে আমাকে ডিল করতে হবে, তার জন্য আমাকে কিছু ইনিশিয়েটিভ নিতে হবে। তার মানে আমাকে কিছু লিড নিতে হবে। লিড নেওয়াটা কিরকম? যে আমাকে কিছু একটা প্ল্যান করতে হবে, সেই প্ল্যানটা আমার টিম মেম্বারদের সাথে শেয়ার করতে হবে, করে তাদেরকে মোটিভেট করতে হবে, করে আমাকে একটা কাজ সম্পন্ন করতে হবে। তাহলে লিডারশিপ আরেকটা ব্যাপার যেটা খুব ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়। আর এখানে একটা কথা আমরা সবাই জানি আজকাল, যে একসময় ছিল যে কাজের জায়গায় আমরা বলতাম যে কমান্ড অ্যান্ড কন্ট্রোল স্ট্রাকচার। যে একটা ফ্যাক্টরিতে বেশিরভাগ লোক কাজ করতে একসময়, যখন সেই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কথা যখন আমরা বলি সেই সময়টা, তখন ছিল যে ফ্যাক্টরি ফ্লোরে যে ম্যানেজার বা সুপারভাইজার, তারা একটা সেট অফ ইনস্ট্রাকশন ঠিক করে দিত, এবং যারা অ্যাসেম্বলি লাইন ওয়ার্কার তারা শুধু ওই ইনস্ট্রাকশনটা ফলো করে তার যা যা কাজ সে কাজটা রিপিটেডলি করে যেত। সেখানে তাকে কোনো ইনিশিয়েটিভ নেওয়ার তার তেমন কোনো সুযোগ নাই বা দরকারও নাই। তাকে কি বলে, একটা একঘেয়ে কাজ সে করে যাচ্ছে, তার কাজের পরে আরেকজন একটা কাজ করছে, করে দে আর প্রডিউসিং এ থিং। কিন্তু আজকের জমানায় যখন আমরা এই ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কথা বলছি বা ফোর্থ আইটি রেভলিউশনের কথা বলছি, এখানে কিন্তু সেরকম আর চলছে না। এখন আমাদেরকে চিন্তা করতে হয়, আমাদেরকে নিজেদেরকে প্ল্যান করতে হয়। যদিও আমরা ম্যানেজার নই, আমরা হয়তো ইন্ডিভিজুয়াল কন্ট্রিবিউটর, আমি হয়তো একজন অ্যাপ্লিকেশন অ্যানালিস্ট, আমার জন্য একজন ম্যানেজার আছে, কিন্তু
ম্যানেজার আমাকে সবকিছু বলে দেয় না, আমার একটা দায়িত্ব দিয়ে দেয় এবং সেই দায়িত্ব পালন করার জন্য যত রকম ইনিশিয়েটিভ নেওয়া সেটা আমাকেই নিতে হয়। সেজন্য আমাকে কিছু লিডারশিপ কোয়ালিটি অর্জন করতে হয়। তো এই কমিউনিকেশন এবং লিডারশিপ এই দুটো কোয়ালিটিকেই আমি এখানে সফট স্কিলের যে ওভারঅল আমব্রেলার উপরের দিকে রাখছি। আর তার বাইরে তার নিচে আমি যদি আরো ডিটেলে যাই তাহলে অনেক রকম কথাবার্তা আছে। আজকাল আমরা একটা কথা শুনে থাকি ইমোশনাল ইন্টেলিজেন্স, যে আমরা শুধু আইকিউ ভালো হলেই হবে না, আমাদেরকে ইমোশনালি ইন্টেলিজেন্ট হতে হবে। সেটা আরেকটা সাবজেক্ট যেটা সম্বন্ধে আমরা জ্ঞান অর্জন করতে পারি, যে কি করে আমরা ইমোশনালি ইন্টেলিজেন্ট হব, অন্যের ইমোশন বুঝে তার সাথে মিলে তার নেগেটিভ গুলাকে অ্যাভয়েড করে পজিটিভ গুলাকে হাইলাইট করে তাকে মোটিভেট করে তাকে আমার দলে এনে তারপরে আমরা সবাই মিলেমিশে একটা কাজ করব, সেগুলো আছে। এবং there are so many other things. তো একটা জিনিস আমি শেয়ার করি, একটা পার্টিকুলার জিনিস, যে কাজের জায়গাতে আমাদেরকে অনেক সময় আমাদের কিছু মতামত দিতে হয়। একজন হয়তো কিছু একটা প্রেজেন্ট করলো, তারপরে আমাকে তাকে কিছু ফিডব্যাক দিতে হয়। তো ফিডব্যাক দেওয়াটাও একটা টেকনিক। সেই টেকনিকটার সম্বন্ধে আমি একটু বলি, যেটা আমি টোস্ট মাস্টার থেকে কি বলে সেই অভিজ্ঞতা থেকে শিখেছি। সেখানে বলে যে ইন গিভিং এ কনস্ট্রাকটিভ ফিডব্যাক you need to follow a mechanism of স্যান্ডউইচ মেকানিজম বলে একটা মেকানিজমের কথা তারা বলে। তো স্যান্ডউইচ মেকানিজমের কথা বলতে গিয়ে তারা বলছে যে কোন একটা লোককে কিছু ফিডব্যাক দিতে গেলে প্রথমেই আমরা তাকে সে যা প্রেজেন্ট করলো সেটার পজিটিভ দিক সম্বন্ধে তাকে কিছু বলবো। তাকে বলবো যে yes, I liked that part of your presentation, or your overall organization was very nice, something nice about him, and then we'll go to the middle part, the mid part. সেখানে আমরা কি বলবো? সেখানেও আমরা কেয়ারফুল হব not to offend that individual while giving our feedback. তো সেখানে যেটা করার সাজেশন দেওয়া হচ্ছে যে কাউকে মুখের উপর সরাসরি না বলা যে ভাই তোমার এটা ঠিক হয় নাই, আমি এটা এরকম বুঝি এরকম করে করবা, তুমি বুঝো নাই, এরকম না বইলা we can do it in a little bit of diplomatic way. We can say that if I'm in your place, I'll do it this way. Or do you think that it can be done in this way? Your way is looking good, but can you consider the other options as well? So that type of indirect way of telling people, that way we do not negate an individual, because nobody likes to be negated or think that his ideas are not great. Everybody wants to thinks that he's important. So সেই ইম্পর্টেন্সটার দিকে আমাদেরকে খেয়াল দিতে হবে, যে প্রত্যেককে ইম্পর্টেন্স দিতে হবে, প্রত্যেক ইন্ডিভিজুয়ালকে। আমি যেরকম নিজেকে আমার ইম্পর্টেন্স দেই, আমি নিজেকে যেভাবে ট্রিট করতে চাই, আমার কোয়ার্কার যাদের সাথে আমি ডিল করছি তাদেরকে আমি ইকুয়াল অথবা তার চেয়ে বেশি ইম্পর্টেন্স দেব। এবং মানুষের ভালোবাসা পাওয়া, মানুষের সাথে রিলেশনশিপ মেনটেন করার জন্য এই জিনিসটা খুব দরকার। আর এই যখনই রিলেশনশিপ একটা লেভেলে চলে যাবে, তখন we can together produce a better things, be it a product, be it a service. আর লম্বা করে বেশি কথা না বলে আমরা কোশ্চেনের আনসারে যাব, তার আগে আমি একটা কথা বলবো, যে এই যে আমরা যত কাজ করি সেই কাজের ফাঁকে ফাঁকে আমরা যদি কিছুটা সময় ব্যয় করি এই সফট স্কিলগুলোকে আয়ত্ত করার জন্য। আমি এটা বলছি, আয়ত্ত করার কথাটা এই জন্য বলছি যে ইটস নট এ থিং দ্যাট আমি একটা বই পড়লাম বা আমি একটা সেমিনারে গিয়ে একজন ভালো বক্তার কথা শুনলাম, শুনে আমি সফট স্কিল বুঝে ফেললাম। It's not that. It's a continuous journey. Every day you'll have to have the focus, যে I'll improve myself every day, little bit every day. So what I do personally, I try to read little bit every day, be it a book, be it online somewhere. There are so many portals nowadays, and one of the portal I like most is Harvard Business Review.
তাদের পোর্টালে যখন আমি যাই, I get new articles on lots of different interpersonal skill things, এবং আমার যেসব ইন্টারেস্ট সেসব ফিল্ড, যেমন ডাইভার্সিটি অ্যান্ড ইনক্লুশন, লিডারশিপ, কমিউনিকেশন তো আছেই। তো সেখানে আমি রেগুলার ওসব পোর্টালে গিয়ে কিছু পড়ার চেষ্টা করি। এবং I always focus that it's a never-ending thing. I'll have to every day I'll have to do bits and pieces, learn and enrich myself. তো সেই ফোকাসটা থাকা খুব জরুরি। আর একটা জিনিস যে ভালো যত কিছু আমরা শিখি, সেটার উপর কাজ করতে পারবো আমরা তখনই যখন উই ক্যান ইন্টারনালাইজ দোজ থিংস। আর কি করে আমরা ইন্টারনালাইজ করব? যেটাকে আমাদের হ্যাবিটে পরিণত করতে হবে। যে ভালো জিনিসটাই শিখলাম সেটাকে আমাকে রিপিটেডলি করতে হবে। করতে করতে একসময় হবে যে আমাকে আর কি বলে, ইট বিকামস পার্ট অফ মি। আমাকে আর সচেতনভাবে সেটা করার জন্য কোনো এক্সট্রা এফোর্ট দিতে হয় না। আই ডু ইট অল দ্য টাইম। তো সেই মনোভাবটা রাখতে হবে যে I'll do things, I'll repeat it, I'll make it part of me. এবং এভাবে যদি আমরা করতে পারি তাহলে আমার মনে হয় সেই স্কিলগুলো আমরা কাজের জায়গায় যেরকম ব্যবহার করতে পারবো, আমাদের ফ্যামিলিতে, আমাদের বাচ্চাদের সাথে রিলেশনে, আমাদের বন্ধু বান্ধবের সাথে রিলেশনে, সব রিলেশনেই কাজে লাগবে এবং it will give us a better result. That's why I call soft skills for everyone, everywhere. তো আমি এই বলে শেষ করবো কোয়েশ্চেন এন্ড অ্যান্সারে। এবং আমার ধারণা যে কোয়েশ্চেন করলে এবং সেটা নিয়ে ডিসকাস করলে উই লার্ন মোর দেন আমার মতো একজন লোক বলেই গেল, তাতে তেমন কোনো শেখা হয়তো হয় না। তো লেটস ওপেন দ্য ফ্লোর। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি মিজান বলছি আবার। থ্যাংক ইউ ভেরি মাচ মঞ্জুর। আমি অত্যন্ত গর্বিত তোমাকে নিয়ে। ভেরি নাইস প্রেজেন্টেশন। ইটস এ শর্ট প্রেজেন্টেশন বাট ইটস সাচ এ ইউজফুল প্রেজেন্টেশন। খুবই ভালো লাগলো। আমি কোশ্চেন অ্যান্সারের আগে আমি জাস্ট একটা মন্তব্য করতে চাচ্ছি এখানে। সেটা হচ্ছে যে আমাকে কিছুদিন আগে আমার ম্যানেজমেন্ট থেকে একটা প্রেজেন্টেশনের জন্য রিকোয়েস্ট করেছে যে like our management to be built on strength rather than weakness, and ওইটা করতে গিয়ে আমি অনেকগুলা পেপারটা অনেক কিছু দেখলাম এবং দেখে আমার খুব ভালো লাগলো যে অ্যাকচুয়ালি আমাদের একটা ধারণা ছিল যে উইকনেস কে নিয়ে ডিল করলে আমাদের একটা জিনিসকে ইমপ্রুভ করা যায় শুধু, কিন্তু আমি পরে দেখলাম যে না, স্ট্রেংথ কে নিয়ে ডিল করলে অ্যাকচুয়ালি একটা অর্গানাইজেশনকে বেটার ইমপ্রুভ করা যায় দেন talking about the weaknesses. তাই বলে উইকনেস কে ইগনোর করা হবে তা না, বাট that's another soft skill যেটা আমাদের দেখার বিষয় আছে। এবং আমরা যারা অলরেডি সিনিয়র হয়ে গেছি বা যারা এখন জুনিয়র ইঞ্জিনিয়ার আছে তারাও একদিন সিনিয়র পজিশনে যাবে, ম্যানেজমেন্ট পজিশনে যাবে, তারা তাদের জুনিয়রদের রিভিউ করবে। এবং আমি এই গবেষণা এইটার সময় পেপার পত্রিকা দেখলাম একটা জায়গায়, আমার খুব ভালো লাগলো এটা পড়ে, যে সব রিভিউয়ারদের একটা ধারণা থাকে যে পজিটিভ সবকিছু দেখানোর পরেও নেগেটিভ একটা কিছু দেখাতেই হবে, নইলে একটা মানে রিভিউটা পুরো পরিপূর্ণ হলো না। এবং ওই জায়গায় আমি দেখলাম যে দেখছে ওরা যে না, ইটস নট নেসেসারি। সব ম্যানেজারদের একটা ধারণা থাকে যে না, আমি যখন একজনের পার্সোনাল পারফরমেন্স রিভিউ করবো একটা না একটা নেগেটিভ কিছু লিখতেই হবে ওখানে আমাকে, which is not true. So এইগুলা রিসার্চ করতে গেলে আসলে অনেক কিছু জানা যায়। আমি নিজে ম্যানেজমেন্টে অনেকদিন আছি এবং আমারও ধারণা ছিল যে না, নেগেটিভ কিছু একটা বলতেই হবে, নাহলে আমারও এটা হলো না। সো ইটস গুড লাইক করে। তো আমি জাস্ট আমার কোশ্চেনটা এখন করবো। আর আমি এইটাও রিকোয়েস্ট করবো, যেহেতু আমি শুনলাম তুমি কবিতা আবৃত্তি করো, এই পারফরমেন্স এইটার পরে আমরা তোমার কাছে ছোট একটা কবিতা শুনতে চাবো ইনশাআল্লাহ। ওকে, তো আমি একটা জিনিস জিজ্ঞেস করবো যে তুমি প্রথম দিকে বলছিলে যে কি বলছে না বা কি বলতে চাচ্ছে না সেটা বুঝতে হবে। এইটা বুঝার কি কোনো স্পেশাল স্কিল আছে কিনা? আমার মনে হয় যেটা এটা যেহেতু আমরা কাজের জায়গার কথা বলছি, এবং ওভার দ্য টাইম আপনি যখন একজন লোকের সাথে অনেকদিন ডিল করেন এবং খুব কাছ থেকে যখন তাকে দেখেন, খুব ক্লোজলি দেখেন, তখন আই থিঙ্ক ইউ ডেভেলপ এ সেন্স, আমরা যেটাকে বলি সিক্স সেন্স। এটা ঠিক ইটস নট এ সায়েন্টিফিক থিং যে আপনি এভাবে করলে বুঝে ফেলবেন যে সে কি বলছে না, কিন্তু আই থিঙ্ক ওভার দ্য টাইম ইফ ইউ ডিল উইথ open mind and try to observe that person closely, you sometimes can understand that what he is trying to not to tell you, you know. কিন্তু আমি ভাবছি যে যদি আমরা অনেক সময় কনফিডেন্ট হয়ে যাই যে না, আমি যেটা চিন্তা করছি হ্যাঁ এটাই সে লুকানোর চেষ্টা করছে, সেখানে আমাদের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এর চান্স আছে আর কি। মানে you are very right, you are very right, you are very right. We'll have to be so we have to be very careful.
Yes. মানে বায়াসড আনবায়াসড হওয়াটা থাকাটা মানুষের খুবই ডিফিকাল্ট হয়ে যায়। আমরা সবাই কোনো না কোনো ভাবে বায়াসড থাকি, তো সেই বায়াসনেসটা অনেক সময় আমাদের লং টার্ম এক্সপেরিয়েন্সের উপর আর বেশি আসে। যেও আমি এত এক্সপেরিয়েন্স, আমার মানে আই এম কনফিডেন্ট, আমার কনফিডেন্স লেভেল খুব বেড়ে যায়, বাট দ্যাট কনফিডেন্স লেভেল, দ্য কনফিডেন্স ক্যান অ্যাকচুয়ালি be a negative thing in some cases. You're very right. So অন্যদেরকে আমরা অনুরোধ করব তাদের কোশ্চেন নিয়ে আগে আসার জন্য। ধন্যবাদ। আমার একটা কোয়েশ্চেন আছে, তো সবার প্রথম আমি আপনাকে ধন্যবাদ জানাই, খুব সুন্দর একটা স্পিচ আমাদের সামনে উপস্থাপন করার জন্য। তো আমরা যারা ফার্স্ট জেনারেশন ইমিগ্রেন্ট, মেইনলি আমরা টেকনিক্যাল ফিল্ডে কাজ করি, তো আমাদের একটা সময় পরে কিছুদিন টেকনিক্যাল এক্সপিরিয়েন্স হয়ে যাওয়ার পর আমরা যখন ম্যানেজমেন্ট ল্যাডারে যাওয়ার চেষ্টা করি, তখন দেখা যায় যে কমিউনিকেশন স্কিল যেটা আসলে আমরা দেখা যায় কাজের ক্ষেত্রে উই স্পেন্ড 70 to 80% কমিউনিকেটিং, কিন্তু আমাদের যে বাংলাদেশি যে প্রফেশনালসরা আছে তারা কিন্তু আসলে এটার দিকে খুব বেশি ফোকাস করে না। ইউ রাইটলি সেড, আপনি যেটা বললেন যে আমরা মেইনলি আসলে যে কখন কি বলতে হবে, এবং এটা আমাদের যে সফট স্কিলস গুলি আমাদের ডে টু ডে হ্যাবিটে যদি নিয়ে আসতে পারি, এটা নিয়ে আপনার কি আসলে অ্যাডিশনাল কি আছে আমাদের জন্য সাজেশন, যে তোমরা এইগুলি ডে টু ডে বেসিসে প্র্যাকটিস করো ইভেন ইন ইউর ওয়ার্ক প্লেস, সো দ্যাট উই বিকাম কমফোর্টেবল। তো সেটাই আমার কোয়েশ্চেন, এবং সবাইকে যদি একটু আপনি গাইডলাইন দিতেন। থ্যাংক ইউ। তো এ ব্যাপারে আমি আমার লাইফের অভিজ্ঞতা শেয়ার করলে মনে হয় ওখান থেকে কিছু হয়তো পাওয়া যেতে পারে। তো আমি পাশ করার পরে আমি বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডে আমি জয়েন করলাম। করে আমি দীর্ঘ 11 বছর আমি বাংলাদেশে জব করলাম পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডে। করার পরে মাঝখানে অবশ্যই 1 বছর আমাকে পাওয়ার বোর্ড পাঠিয়েছিল নরওয়েতে একটা ফেলোশিপ প্রোগ্রামে ইলেকট্রিক ডিস্ট্রিবিউশনের উপর লেখাপড়া করার জন্য, সেখানে ছিলাম। তো তারপর দেশে ফেরত গিয়ে 94-এ আমি ডিসিশন নিলাম যে আমাকে আর দেশে কিছু হচ্ছে না, I'll have to leave. ইনফ্যাক্ট আমার ওয়াইফ আমাকে কিছুটা এই ব্যাপারে তার অবদানটাই বেশি বলবো, সে আমাকে ইনফ্লুয়েন্স করলো। এবং আমিও দেখলাম যে আমি যেভাবে দেশের লোক উন্নতি করে সেই সিস্টেমের মধ্যে আমি ঠিক খাপ খাচ্ছি না। তো তখন আমি ইনিশিয়েটিভ নিলাম, এবং আল্লাহ দুনিয়ায় I think whenever somebody wants to have something with good intention, there is no shortage of opportunity. তো আমি একটা অপরচুনিটি পেয়ে গেলাম, আমি দুবাই ইলেকট্রিসিটিতে কাজ করার জন্য একটা চাকরি পেয়ে গেলাম। আমি সেই চাকরি নিয়ে দুবাইতে চলে আসলাম। তো দুবাইতে আমি বছর 5 কাজ করলাম, এবং তখনই আমি সুইচ করলাম টু দিস GIS ফিল্ড অথবা ম্যাপিং ফিল্ড অফ ইউটিলিটি কোম্পানি। তো তারপরে সেই অভিজ্ঞতা থেকে আমি আমেরিকাতে একটা জব অফার পেয়ে আমি জব নিয়ে 98-এ আমি আমেরিকা চলে আসলাম। তো আমেরিকাতে যখন আমি আসলাম, প্রথমে আমি ফিল করলাম যে আমার যারা কোওয়ার্কার তাদের সাথে আমার টেকনিক্যাল নলেজের ডিফারেন্সটা খুব বেশি না, আমরা যেটাকে বলি 19-20 ডিফারেন্স। কিন্তু বড় ডিফারেন্সটা আমি দেখলাম যে এই প্রেজেন্টেশন স্কিল, আমি দেখলাম যে প্রেজেন্টেশন স্কিলের ক্ষেত্রে, কমিউনিকেশনের ক্ষেত্রে আমি অনেকটা দুর্বল। তো তখন আমি বাই দ্য বাই তখন আমি একদিন নোটিশ বোর্ডে দেখলাম যে হেই, you have certain things to present, you are afraid to that whether you are ready, you can learn those techniques if you join Toastmasters. So আমি বললাম যে এটা তো ভালো জিনিস মনে হচ্ছে। তো আমি ওর সাথে কথা বলে আমি ওদের মেম্বার হয়ে গেলাম। আমি ওই টোস্টমাস্টার ক্লাবের সাথে আমি ছিলাম অ্যারাউন্ড 4.5 years। আমি এই শহরে আসার আগে যে শহরে ছিলাম সেখানে ছিল সেই কোম্পানিটা, এবং এটা কোম্পানি স্পন্সর্ড একটা ক্লাব ছিল। তো আই ইভেন্চুয়ালি বিকেম প্রেসিডেন্ট অফ দ্যাট ক্লাব, এবং সেখানে থাকতেই আমি 2টো সার্টিফিকেশন করলাম ওদের মাধ্যমে। তো এই ধরনের একটা ক্লাবে জয়েন করা ইটস ভেরি হেল্পফুল বিকজ টোস্টমাস্টার ক্লাব আমাকে যেটা দিয়েছে, যে আমাকে একটা প্ল্যাটফর্ম দিয়েছে, একটা ফ্রেন্ডলি প্ল্যাটফর্ম, যেখানে আমি সমমনার লোকদের সামনে উইদাউট মাচ ফিয়ার আমি ওপেনলি কথা বলতে পেরেছি। তারা আমাকে ফিডব্যাক দিয়েছে যে আমি কোথায় ইমপ্রুভ করতে পারবো, এবং ফিডব্যাকটা দিয়েছে আমি যেটা বললাম সেই খুব ফ্রেন্ডলি ভাবে ফিডব্যাক দিয়েছে, এবং সেখান থেকে আমি কনফিডেন্সটা আমার এভরিডে বাড়লো, এবং সেভাবে আমি কিছুটা শিখলাম। এবং তার বাইরে আমি যেটা করলাম, যে আমি রেগুলার যেটা আমি আমার প্রেজেন্টেশনে বলেছি, যে এভরি ডে I try to learn something. I try to learn a little bit every day.
because as I mentioned, it's not a one-time things or one-day things. It's a life's journey. I set up my mind and I started collecting bits and pieces from wherever I can, you know. And another thing I do, whenever I interact with somebody in the higher up on a one-to-one setting, I ask for their guidance. I ask, hey, where can I improve? Where do you think I have the weakness, you know? So I invariably ask that. And once in a while, I get some good suggestion, good nuggets of suggestion. So that's the way to develop, I think, you know, bits and pieces you collect and you develop. ধন্যবাদ। হুমায়ুন, আমি একটু অ্যাড করতে চাচ্ছি এখানে। সেখানে হচ্ছে যে আমরা যারা বাংলাদেশে বড় হয়েছি স্পেশালি, তারপরে এখানে আসছি অনেক অনেক পরে, তাদের সঙ্গে আমরা আমাদের ছেলে মেয়েদের একটু ডিফারেন্স দেখি সবসময়, যে আমাদের বাংলাদেশের যে এডুকেশন সিস্টেম, আমাদের এখানে কিন্তু কোনো ক্রিয়েটিভিটির অপশন নাই। এখানে আমাদের যেরকম কবিতা মুখস্থ করে এসে তার সারমর্ম বা কবিতা মুখস্থ কবিতা সবার সামনে বলতে হয়েছে, একদম লাইন টু লাইন, ওয়ার্ড টু ওয়ার্ড ইয়ে করে, কিন্তু কোনো ক্রিয়েটিভিটি ছিল না। কিন্তু এখানে কিন্তু কোন স্টুডেন্ট, আমার 3 ছেলে মেয়ে এখানে পড়াশোনা করেছে অনেক ছোটবেলা থেকে, আমি কখনো ওদেরকে কবিতা মুখস্থ করতে দেখি নাই। বরং দেখেছি যে কোনো এক মাসে ওদেরকে বলে দিল যে তোমাদেরকে আজকে এই মাসে লিমেরিক্স জাতীয় কবিতা লিখতে হবে। So they will produce something, not just এর মতো মুখস্থ করে ইয়ে করা। তো এদের এই দেশের পড়ালেখার স্টাইলটার মধ্যেই ক্রিয়েটিভিটির স্টাইল ইয়েটা আছে, ইনক্লুডেড আছে, যার জন্য এদের এই সফট স্কিল গুলা, যার জন্য এরা যে গ্রেড 10-12 পাস করে কিন্তু একটা ছেলে, এখানকার লোকাল ছেলেমেয়েরা ওরা ভালো চাকরি করতে পারে এবং সাকসেসফুলি করে। কিন্তু আমরা বড় বড় ডিগ্রি নিয়েও বাংলাদেশ থেকে করতে পারি না, কারণ আমাদের ওই সফট স্কিলটা কখনো ডেভেলপ হয় নাই। ইভেন আমাদের বুয়েটে, আমি বুয়েটের সমালোচনা করে বলছি, আমাদের ইকুয়েশন মুখস্থ করে গিয়ে পরীক্ষা দিতে হচ্ছে, which is totally unacceptable. আমাদের ক্রিয়েটিভিটিটা নাই, মানে ওই ট্রেনিংটা নাই বলেই কিন্তু আমাদের অনেক সফট স্কিল আমরা মিস করেছি, যে জিনিসগুলো এখানে হয়েছে। থ্যাংক ইউ। জি, অন্য কেউ যদি কোশ্চেন করতে চান, yes kindly. আমি একটা কোশ্চেন করি। মঞ্জুর, কঠিন প্রশ্ন করো না, তুমি আবার কঠিন প্রশ্ন করে ফেলবা। আর শোনা যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ, ভালো। কঠিন কোশ্চেন না। তুমি ফিডব্যাক মেকানিজমে বললা যে স্যান্ডউইচ মেকানিজম। তো আমি এর স্যান্ডউইচের উপরের পার্টে পেলাম পজিটিভ সাইড, মাঝখানের যেটা পুর দিই আমরা, সেটার মধ্যে পাইলাম যে তুমি এই বললে আরেকটু মনে হয় ভালো হইতো, আমি হইলে এটা বলতাম। ওই তলার পার্টটাতে তুমি কিছু বলো নাই, ওইটাও কি পজিটিভ না নেগেটিভ? ওটাও পজিটিভ। যেটা বললাম যে স্যান্ডউইচে কি থাকে, দুই দিকে একই রকম জিনিস থাকে, যে দুই দিকেই ব্রেড, মাঝখানে মিট। তো প্রথমেই ভালো কথা, মাঝখানে the suggestion or the improvement idea to share it in a positive way, and then you end up with another positive statement that, hey, although I pointed out those things, but your overall presentation was really nice. Your whatever good thing you can think about telling that individual. Good. আমি আরো মনে করতেছিলাম বোধহয় তুমি এটা একটা ট্রানজিশনাল স্যান্ডউইচ বানাচ্ছ, উপরে পজিটিভ, মাঝখানে একটু এটা, তারপরে নেগেটিভে আসতেছে। তা না আর কি, আমি ক্লিয়ার হলাম। তোমার ইমোশনাল ইন্টেলিজেন্সে তুমি যে না বলা কথাটাও শুনতে চাও, সেটা কি তাকে জিজ্ঞাসা করা যায় যে তুমি কি বলতে চাও না সেটা বলো? Yes, you can always ask good question, you know, and this is another skill, to know how to ask the good questions. I read a book, and I recommend everybody, whoever can get that, to read it. It's called Power Questions. I think author naam holo Siebel, Siebel, Siebel and somebody, I think. If you Google it, you'll find it. So ওখানে ওই অথর বলছে যে আমরা যারা টেকনিক্যাল লোক, আমাদের একটা টেন্ডেন্সি হলো যে আমরা কোথাও গিয়ে আমরা কি জানি সেটা বড় করে বলে প্রথমে ইমপ্রেস করতে চেষ্টা করি। তো বলছে যে না, you are a technical person, you want to give some consultancy suggestion or support to somebody, তোমাকে প্রথম যেটা করতে হবে, you learn about that individual or that organizations and go and ask good questions first. Try to understand what is their challenge, and then only after you know
throw your questions, what is their challenge, then you suggest the solution, you know. So knowing to ask good question is a major soft skill. Thank you. আমি এখানে একটা ভালো একটা এক্সাম্পল আমার লাইফ এক্সপেরিয়েন্সের এক্সাম্পল জয়েন করতে যাচ্ছি, ইফ ইউ ডোন্ট মাইন্ড। আমি একবার টঙ্গাতে একটা অ্যাসাইনমেন্টে গেছিলাম, ইউএন অ্যাসাইনমেন্টে। তখন সিএফটিসি থেকে, কমনওয়েলথ ফান্ড ফর টেকনিক্যাল কোঅপারেশন, ওখান থেকে একজন বাংলাদেশি ভদ্রলোককে যিনি বাংলাদেশের মিনিস্টার অফ ফিনান্সে চাকরি করতেন, তাকে ওখানে পাঠানো হয়েছিল। তো ওনাকে পাঠানো হয়েছিল বেসিক্যালি টঙ্গার ইকোনমিক সিস্টেম স্টাডি করে ওনাদের কি সাজেশন ওগুলা দেওয়ার জন্য। এবং সিএফটিসি থেকে, যেহেতু সিএফটিসি মোস্টলি ডমিনেটেড বাই দি ইন্ডিয়ানস, ওখানে 2-3 ইন্ডিয়ান ভদ্রলোক ছিলেন, দে হোল্ড ডক্টর ডিগ্রিজ এন্ড ভেরি হাইলি কোয়ালিফাইড। সো আমি একটা জিনিস ডিফারেন্স দেখলাম এই দুইটা গ্রুপের মধ্যে। ইন্ডিয়ান গ্রুপ, আমি মানে জেনারেলাইজ করে কম্পেয়ার করতে চাচ্ছি না, কিন্তু ইন্ডিয়ান যে দুইজন ভদ্রলোক ছিলেন, ভেরি থরো এন্ড খুবই মানে I really appreciate them. But এই বাংলাদেশি যে ভদ্রলোক, সেই ভদ্রলোক ওখানে গিয়ে প্রথম সপ্তাহেই ইকোনমিক রিপোর্ট টঙ্গার উপরে, কিংডম অফ টঙ্গার উপরে উনি ওনার ইকোনমিক রিপোর্ট সাবমিট করে ফেললেন প্রথম 2 সপ্তাহের মধ্যেই। তো ওই মিনিস্ট্রি অফ ইকোনমিক ফিনান্স থেকে ওরাই আমার পাশে অ্যাকচুয়ালি ওনার সেক্রেটারি থাকতো তেরিতা আমাকে বলছে যে এই ভদ্রলোক এসেই মানে উইদাউট নোয়িং দ্য ইকোনমি অফ দ্য কান্ট্রি, দ্য সিচুয়েশন অফ দ্য কান্ট্রি, উইদাউট নোয়িং দ্যাট এনিথিং অ্যাবাউট দিস কান্ট্রি, হি হ্যাজ সাবমিটেড আর ইকোনমিক রিপোর্ট অ্যাবাউট দিস কান্ট্রি। সো এই একটা জিনিস, এটা আমার মনে হলো যে কোন কোশ্চেন না করে, ইকোনমিক সিচুয়েশন স্ট্রঙ্গার কোনো কিছু না দেখে আমি একটা রিপোর্ট সাবমিট করে দিলাম দেখানোর জন্য যে আমি কত বড় পারদর্শী ফাইন্যান্সিয়াল রিপোর্ট তৈরি করতে বা ইকোনমিক কোন একটা অ্যাডভাইস দিতে। It can go so much negative against you that sorry. জি ভাইয়া, আমাদের অনেকে হাত তুলে আছেন, তাদেরকে আমরা অপরচুনিটি দিব এখন অ্যাকশন করে। জি মিঠু ভাই, এবং আপনারা যারা কোয়েশ্চেন করতে চান কাইন্ডলি প্লিজ আপনারা হ্যান্ড রেজ করুন, আমি তাহলে দেখতে পাবো। তো আমি ফ্লোর দিচ্ছি মিঠু ভাইকে। জি মিঠু ভাই। আসসালামু আলাইকুম মঞ্জুর ভাই এবং সবাইকে। একটা অসাধারণ টপিক, এটা ডে টু ডে আমরা এভরি টাইম এটা ফিল করি, বিজনেস টু আওয়ার ফ্যামিলি। সো আমি মিঠু হিসাবে পরিচিত, আমার ভালো নাম হচ্ছে সাইফুজ্জামান। আমি বুয়েট থেকে 93-তে গ্রাজুয়েশন করেছি, 86 ব্যাচের। আমরা বুয়েটের সম্ভবত মোস্ট সাফার ব্যাচ। তো এখন আমি পার্সনসে ইঞ্জিনিয়ারিং ম্যানেজার হিসেবে কাজ করছি। তো আমি বেসিক্যালি প্রোডাকশন সাইডে কাজ করি, প্রোডাকশন এন্ড ডেলিভারি। বাট আমার কোশ্চেনটা হচ্ছে বিজনেস ডেভেলপমেন্ট সাইডে। আমি যেটা ফিল করি যে আমি পার্সোনালি খুবই শাই, কথা বলতে গিয়ে আমার হাত পা কাঁপার মতো অবস্থা। বাট when I work in a delivery side, I really perform very well with my team. তো আমাদের এখানকার নর্থ আমেরিকার যে বিজনেস কালচারটা মোস্টলি এটা হচ্ছে পার্সোনাল রিলেশনশিপের উপরে, মানে অনেক কাজগুলোই কোম্পানি নিয়ে আসে। তো এই পার্সোনাল রিলেশনশিপ ডেভেলপ করার আমার কাছে যেটা প্রথম ব্যারিয়ার মনে হচ্ছে, আমরা উই আর নট কালচারালি ভেরি ফ্রেন্ডলি উইথ দি এক্সিস্টিং কালচার। সো সেই কালচারের সাথে আমাদেরকে মিশতে হবে, কিন্তু সেই মিশার অনেক কিছু ব্যারিয়ার আছে। সো আমি জাস্ট আপনার কাছে কোশ্চেন করতেছি যে এই পিয়ার ডেভেলপমেন্ট আমরা কি করে করতে পারি, এবং সেটা বিজনেস ডেভেলপমেন্টে আমাদের কে ইমপ্রুভ করবে, এবং ইমোশনাল ইন্টেলিজেন্সটা সম্পর্কে আরো একটু ডিটেইল যদি আপনি বলেন। ধন্যবাদ। Thank you so much, Mitu. Emotional intelligence is another topic to present, I think. But in short, আমি একটু বলবো, আচ্ছা ওইটা আবার অন্যদিকে চলে যাবে। তবে আমি যদি প্রথমে তোমার প্রশ্নটাকে অ্যাড্রেস করি যে কি করে রিলেশনশিপ তৈরি করা যায়, সেক্ষেত্রে ইউ আর ভেরি রাইট যে ওরা যেভাবে বড় হয়েছে, ওরা যেসব জিনিস নিয়ে কথা বলতে পছন্দ করে, সেখানে আমাদের একটা ব্যারিয়ার হয়তো আছে। আমরা ডে টু ডে লাইফে একটা গুড এক্সাম্পল হলো যে আমেরিকাতে লোকজন অফিসে এসে সকালবেলা তারা রোববারে যে ফুটবল খেলা হয়েছে সেইটা নিয়ে খুব গল্প করে, এবং এর মাধ্যমে তারা একটা বন্ডিং তাদের তৈরি হয়।
তো আমি যদি বাংলাদেশ থেকে এসেছি, আমি তো ফুটবল খেলা দেখি না, দেখলেও ওই সুপার বোলের সময় একবার দেখি, তার ডে টু ডে ফুটবল খেলা আমি দেখি না। তা আমি কি করে তাদের সাথে গল্প করব, আমি কি করে তাদের সাথে বন্ডিং তৈরি করব, তাই না? দ্যাটস দ্য বিগেস্ট চ্যালেঞ্জ। সো you scan all those news, at least যেগুলো নিয়ে তারা রেগুলার আলাপ করে, এবং try to be in that group somehow, that's one way of doing. Other way of doing is, other than business related discussion, try to enter into personal discussion, like, hey, tell me about your family, or your kids, or something, what do you do over the weekend, যেগুলো জিনিস will give them the opportunity to express themselves to you, and then you listen to them, you give them your positive vibe, oh yeah, you like it, oh, I got that very good idea from you, that you went there or did that, I'll try that same thing as well. So find out some common ground and try to build that one-to-one relations. That's the most important part. And once you go into that one-to-one relations, the other part comes automatically, then selling part and whatever other things you're thinking about, So that's one thing. Now, talking about the emotional intelligence, so সেখানে যেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে, যে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই, বা অনেক ক্ষেত্রে, আমি বেশিরভাগ ক্ষেত্রে বলবো না, অনেক সময় স্পেশালি যখন আমরা ক্রিটিক্যাল কোনো কিছু ডিল করি, তখন আমরা চিন্তা ভাবনা না করে একটা কথা বলে ফেলি। কেন? আমাদের ব্রেইন স্ট্রাকচারটাই ওভাবে তৈরি। তো এভাবে এটা বলতে গেলে এটা বলতে হয় যে, বলা হয় যে আমাদের ব্রেইনের মধ্যে, যদি খুব সিম্পলি আমরা ব্রেইনটাকে ডিফাইন করি উইদাউট গোয়িং ইনটু দ্য নিউরোলজিক্যাল ডিটেইলস, যে আমাদের ব্রেইনের দুটো পার্ট আছে। একটাকে আমরা বলি অটোনোমাস ব্রেইন, যেটা বসে আছে আমাদের এই যে মেরুদণ্ডের ভিতর দিয়ে যে নার্ভাস সিস্টেমটা আছে, তার একদম টপে বসে আছে অটোনোমাস ব্রেইন। আর তার উপরের দিকে আছে আমরা যেটাকে বলি রেশনাল ব্রেইন। তো অটোনোমাস ব্রেইনের কাজটা কি? অটোনোমাস ব্রেইনটা আমাদের যেসব অটোনোমাস যেসব অর্গান আছে সেগুলোকে চালায়, যেমন আমাদের হার্টকে চালায়, আমাদের লাংসকে চালায়। এগুলো কিন্তু আমরা হিসাব করে চালাই না, তাই না? আমরা ডিসাইড করি না যে কি বলে, আমার হার্টটা পার মিনিটে কতক্ষণ পাম্প করবে। এটা আমাদের ওই অটোনোমাস ব্রেইনটা চালায়। আর আমরা যখন হিউম্যানের সাথে ইন্টারঅ্যাক্ট করি, তখনও এই অটোনোমাস ব্রেইন ইজ ইন অ্যাকশন ইন সাম ওয়ে। তো হয় কি, আমরা যখন কোনো ক্রিটিক্যাল বা কোনো থ্রেটনিং কন্ডিশনে পৌঁছাই, তখন অনেক সময় আমাদের অটোনোমাস ব্রেইন মেক আস টু অ্যাক্ট উইদাউট আওয়ার ওন আই শুড সে রেশনাল থিঙ্কিং। তো একটা গুড এক্সাম্পল হলো যে আমরা রাগের মাথায় অনেক কিছু বলে ফেলি না, যে আমরা বলি যে আমি রাগের মাথায় বলে ফেলেছি। তো ওই রাগের মাথায় বলাটা হলো যে আমার অটোনোমাস ব্রেইন আমাকে গাইড করেছে, বা ইট হাইজ্যাক্ট মাই ইন্টেনশন। আমি যদিও ভালো মানুষ নর্মালি, কিন্তু ওই রাগের মাথায় আমার ব্রেইন আমাকে হাইজ্যাক করে নিয়ে আমাকে দিয়ে একটা কথা বলিয়ে দিয়েছে, এবং পরে আমি ওইটা নিয়ে রিগ্রেট করি যে আমি এটা তো না বললেই পারতাম, বাট ইট হ্যাজ অলরেডি মেড দ্য ড্যামেজ উইথ দ্য রিলেশনশিপ, সো সেজন্য আমাদেরকে অলওয়েজ কথা বলার আগে উই নিড টু পজ, স্পেশালি in those critical moments, যেখানে আমি রেগে যাচ্ছি, একজন কিছু বলেছে, আমার রক্ত গরম হয়ে যাচ্ছে, তখন we try to calm down, we try to count 1, 2, 3 and think rationally before you speak. That's one very good technique I learned over the years. Yeah, good suggestion. Yeah, thank you. ধন্যবাদ। আমাদের এখন দুইজন অলরেডি হাত তুলে আছেন, এরপরে আরো কেউ যদি তুলতে চান আমরা আরো 10 মিনিট কন্টিনিউ করব আমাদের এই কিউএ সেশন। সো আমি নেক্সট আমন্ত্রণ জানাবো আমাদের ডক্টর আনোয়ারুল বাশার ভাইকে। কাইন্ডলি আপনার কোশ্চেনটা করুন। আচ্ছা, থ্যাংক ইউ হুমায়ুন। আমি বুয়েট থেকে 91 সালে পাস করছি। মঞ্জু ভাই, থ্যাংক ইউ লট ফর নাইস স্পিচ। আমার আপনার কথা শুনে খুব ভালো লেগেছে। আমি লাস্ট 15 বছর ধরে আমি টেক্সাসে ছিলাম, হিউস্টনে। আমি বুঝি যেটা, সেটা হলো যে আমি জনশ্রুতি আছে যে ফেলিউর ইজ দ্য পিলার অফ সাকসেস। তো আমার কাছে মনে হয় সাকসেস ইজ দ্য পিলার অফ নেক্সট সাকসেস। তো আমরা দেখেছি, আমরা কথা শুনে বুঝলাম যে ইউ হ্যাভ এ লট অফ অ্যাডভান্সমেন্ট, আপনি অনেক দূর এগিয়েছেন।
তো আমরা আশা করব আপনি আমাদের মধ্যে একটা মাইলস্টোন হবেন এবং আমাদের মধ্যে একটা আইকন হবেন লিডারশিপ স্কিল এবং টপ অফ দ্য টপ। আমি একজন জেনারেল মোটরসে চাকরি করতে আমরা বলতো বিওবি বেস্ট অফ দ্য বেস্ট। সো আমরা সেটা আশা করব। এখন আপনি আপনার ভিশনে কতদূর আগানোর জন্য প্ল্যান করে রাখছেন সেটা আমাদের সাথে শেয়ার করতে পারেন। আরেকটা কথা হলো যে জনশ্রুতি আছে যে ইঞ্জিনিয়াররা কোনো ন্যাশনাল লেভেলে অর ইন্টারন্যাশনাল লেভেলে লিডারশিপ দিতে পারে না। এটার ব্যাপারে টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল মানে যারা জেনারেল লাইনে পড়াশোনা করে তারা লিডারশিপ রোল এত কেমনে প্লে করে আর টেকনিক্যাল লোকেরা কেন প্লে করতে পারে না। এবার আমি বাংলাদেশ সোসাইটির জেনারেল সেক্রেটারি ছিলাম সো ইন টেক্সাস হিউস্টনে। সো মানে এইটা ওভারকাম করতে একটু সমস্যা হয়। তো দেন সেটা একটা জিনিস। আরেকটা জিনিস হলো আমি 3টা কোশ্চেন জিজ্ঞেস করতেছি আপনাকে, মানে সাকসেস আপনার কাছে আশা করবো যে আপনি সাকসেস করবেন। 2 নম্বর হলো যে ইঞ্জিনিয়াররা কেমন লিডারশিপ দিতে পারে মানে জেনারেল পাবলিককে, পার্লামেন্টারি আসেন মন্ত্রী হন বা হন, আপনি লিডার হন, ন্যাশনাল লিডার হন। আর 3 নম্বর হলো যে নিজের প্রচার করা আর কি। আমরা আপনার মধ্যে যেগুলো দেখতে পাচ্ছি যে রিসেন্টলি আমি দেখলাম যে এনটিভিতে কেপিজি বলে একটা আমেরিকাতে সবচাইতে সফল বাংলাদেশি, সবচেয়ে ধনী বাংলাদেশি সাম কেপিজি কুলদীপ সামবডি ডাক্তার ফিজিশিয়ান লস অ্যাঞ্জেলেসে থাকে, তার ব্যাপারে এনটিভিতে একটা বিশাল বড় 45 মিনিটসের একটা দিছে আর কি, প্রেজেন্টেশন দিছে আর কি। সো এইটা মানে নিজেরকে কি এক্সপোজ করার জন্য এই যে প্রেজেন্টেশনটা তৈরি করে নাকি মানে আপনি কেন নয় সেটা? থ্যাংক ইউ। ওকে, ওয়েলকাম। তো আমি যদি থ্যাংক ইউ সো মাচ ফর দ্য কোশ্চেনস। ডেফিনেটলি আপনাকে কি আমি আনোয়ার বলবো না বাশার? আমরা কি সবাই বাশার বলে চেনে? বাশার, থ্যাংক ইউ ফর দ্য গুড কোশ্চেন। তো আমাকে যদি আমার ভিশনের কথা বা আমার নিজস্ব ডেভেলপমেন্টের প্ল্যানের কথা সেটাই যদি প্রশ্ন হয়ে থাকে, সেটা কি তোমার প্রশ্ন যে আমি কি এটাও একটা? আচ্ছা, সেটা বলতে গেলে আমি বলি যে আমি যেখানে কাজ করি এখন সেখানে একসময় আমাকে দে অফার্ড মি ম্যানেজারিয়াল রোল। তো আমি সেটা কনসাসলি ডিক্লাইন করেছি আফটার কনসিডারিং অল দ্য থিংস আই এম ডুইং, ইউ নো। তো প্রথমত লিডার হতে গেলে একটা বড় জিনিস হলো, বা ম্যানেজার, যেহেতু ম্যানেজার ইজ এ লিডার অ্যাজ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। সো লিডার হতে গেলে ফলোয়ারদেরকে লিডারের উপর ভরসা করতে হবে। একটা কি বলা যায় যে ওই রিলেশনশিপটা ফেইথ থাকতে হবে, যে লিডারের উপর ফেইথ থাকতে হবে। এবং সেই ফেইথটা ডেভেলপ করার জন্য যে ধরনের জিনিসগুলো দরকার, আমি একটা অ্যাসেসমেন্ট করে দেখলাম যে আমাকে যাদেরকে ম্যানেজ করতে বলা হচ্ছে তাদের যেসব কি বলে চ্যালেঞ্জেস আমি দেখলাম, তাতে মনে হলো যে ওখানে আই উইল নট বি ভেরি সাকসেসফুল যদি আমি ওই ম্যানেজারের পজিশনে যাই আর কি। সো I declined that. But on the other hand, আমি আমার কারেন্ট টেকনিক্যাল রোলে থেকেও আমি কিছু ম্যানেজারিয়াল রোল প্লে করি। যেমন আমি যখন এই গ্রুপে জয়েন করলাম 16 বছর আগে, তখন আমরা ছিলাম একটা বড় কোম্পানি লকহিড মার্টিনের একটা অংশ। তো লকহিড ডাইভার্সিটি এবং ইনক্লুশন প্রমোট করে। তো আমার প্রোগ্রাম ম্যানেজার বলল যে would you be willing to lead that effort for our group? So I took that opportunity. I started leading that effort on the side to my technical role, you know. So আমি ম্যানেজার পদবি না নিয়েও I'm managing something or leading some way, you know. তেমনি ভাবে আমাদের গ্রুপে একটা রোল হলো কন্টিনিউয়াল সার্ভিস ইমপ্রুভমেন্ট বলে একটা কনসেপ্ট আমাদের আইটি ফিল্ডে আছে। তো সেখানে আমাকে সেই রোলটাও পালন করতে হয়। আমি আমার গ্রুপের সিএসআই ম্যানেজার বা কন্টিনিউয়াল সার্ভিস ইমপ্রুভমেন্ট ম্যানেজার। তো আমি যেটা বলতে চাচ্ছি যে সাকসেসটা somebody will have to define himself or herself, you know, like what makes me happy, and considering all the things involved in that. Like আমি ম্যানেজার হয়ে গেলাম, হয়ে যদি আমি যদি আগে থেকে বুঝতে পারি যে না, I'll not be that effective compared to my current role, then I should not do that, you know. So that decision is up to the individual যে সে কোন রোলে যাবে। ম্যানেজার যে হতেই হবে এমন কোনো কথা নাই, you know.
whatever makes you happy, do it. But skill gulo, soft skill gulo, সেগুলো even as an individual contributor, it will help you, you know. So that's one thing. The other thing I personally did recently, আমাদের কোম্পানি লকহিড আমাদের গ্রুপটাকে 500 লোকের একটা গ্রুপকে আরেকটা ছোট কোম্পানির কাছে বেচে দিয়েছে। তারা বলে তারা একটা টেকনিক্যাল টার্ম ইউজ করে যে হ্যান্ডিং ওভার অর সামথিং ইউ নো। তো যাই হোক, এই নতুন কোম্পানি তারা এই ডাইভার্সিটি ইনক্লুশন তাদের কর্পোরেট লেভেলে কোনো প্রোগ্রাম ছিল না। সো দে স্টার্টেড দ্যাট ইনিশিয়েটিভ। তো এবং তারা ইয়ে চাইলো, সেলফ নমিনেশন চাইলো থ্রু আউট দ্য কোম্পানি। তো আই নমিনেটেড মাই সেলফ in consultation with my leadership, local leadership. So fortunately, I was selected out of that. Now I'm a member of the steering committee. যারা এই নতুন ডাইভার্সিটি ইনিশিয়েটিভটা এই নতুন কোম্পানির জন্য আমরা শুরু করছি আর কি। আমরা এই ফাঁকে বেশ কিছু মিটিং করে ফেলেছি, আমরা কিছু আইডিয়া গ্যাদার করে ফেলেছি। So I hope I'll be able to contribute in this formation of a big thing for a big company. You know, this company also a big one. They have 6,000 employees throughout the USA and UK. So that's one thing in my mind to contribute in this field, you know. And then the next thing you asked, why engineers are not successful as leaders. I think that's the question you wanted to ask me. So from my Bangladesh experience, আমার যেটা মনে হয়েছে এবং এখানে এসে সেটা আরো বেশি কি বলা যায় যে এটা ক্ল্যারিটি পেয়েছে, যে আমরা যারা বুয়েট থেকে পাস করেছি, স্পেশালি বুয়েটের ইঞ্জিনিয়ারদের কথা আমি বলি, এটা হয়তো অন্য ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রেও প্রযোজ্য, যে আমরা মনে করি আমরা তো সবচেয়ে বেশি জানি, আমার থেকে কে বেশি জানে, আমি বুয়েটের ছাত্র, বুয়েটে কারা যায়, বাংলাদেশের টপ অফ দি টপরা বুয়েটে যায়, তো আমাকে আর নতুন কিছু শিখতে টিখতে হবে না, আমি সব জানি, তো আমি সব করব, আমি আমার কি বলে লিডার হব বা হোয়াট এভার। কিন্তু লিডার হতে গেলে যে কোয়ালিটিগুলো লাগে সেগুলো শেখার বা সেগুলোর সেই ট্রেনিং এর মধ্যে দিয়ে যাওয়ার কোনো মেন্টালিটি আমাদের নাই, বা আমাদের ইনফ্রাস্ট্রাকচারও নাই দেশে সেরকম কোনো প্রোগ্রামও নাই। যেমন আমি পাওয়ার বোর্ডে কাজ করেছি 11 বছর, সেরকম কোনো ট্রেনিং এর ব্যবস্থা সেখানে ছিল না তখন। তো সেইটা একটা ব্যাপার যে you'll have to learn, otherwise how you get that expertise, you know. On the other hand, if you think about যে বাংলাদেশে যারা সচিব হয় বা যারা ওই লাইনে যায়, তাদের জন্য একটা ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট ইনস্টিটিউশন আছে, তাদেরকে রেগুলার ওখানে ট্রেনিং দিতে হয়, ট্রেনিং দিতে হয়। সো দে গো থ্রু এ প্রসেস অফ লার্নিং, এবং সেটা তাদেরকে প্রিপেয়ার করে টু বি দ্য লিডার, ইউ নো। তো সেক্ষেত্রে আমরা পিছিয়ে আছি ইঞ্জিনিয়াররা। আমরা মনে করি যে প্রথমত ইগো ইজ ওয়ান থিং, আরেকটা হলো যে স্ট্রাকচারটা নাই আমাদের, ওই যে ট্রেনিং মেকানিজম বা যেটাকে কন্টিনিউয়াস লার্নিং এর যে একটা ব্যাপার সেটা নেই, সেটাই মনে হয় বড় ব্যারিয়ার। থার্ড কোশ্চেনটা কি বাসার, আমাকে একটু মনে করিয়ে দাও তো। আরেকটা হলো যে বাংলা সহজ বাংলায় বলে যে নিজের ঢোল নিজে পিটানো, সেটা হলো যে এনটিভিতে যে কুলদীপ নায়ার না কুলদীপ সাম ডাক্তার লস অ্যাঞ্জেলেসে, সে বাংলাদেশিদের মধ্যে সব আমেরিকাতে বসবাসকারী সবচাইতে ধনী এবং সাকসেসফুল ব্যবসায়ী কাইন্ড অফ থিংস এনটিভিতে রিসেন্টলি দিছে আর কি, কুলদীপ চৌধুরী। সো আপনি কেউ হয়তো জানে না, আমিও জানতাম না 2-3 দিন আগে। আমি লস অ্যাঞ্জেলেস অনেকবার ঘোরাঘুরি করছি, তো আমি মিটিংও করছি অনেকখানকার লোকাল কমিউনিটি লিডারদের সাথে। তো আপনি জানেন কেন জানেন না, কিন্তু এনটিভিতে তাকে প্রচার করতেছে আর কি। সো how do you express yourself about this kind of like presentation or propagation presented by NTV? এক্স্যাক্টলি। তো এই যে নিজের ঢোল নিজে পেটানো, এই শব্দটার সাথে আমি খুব বেশি পরিচিত, বাংলাদেশের সবাই মনে হয় আমরা পরিচিত। তো তাই বলি যে আমি এইটাকে মজা করে বলি আর কি বন্ধুদের সাথে, যে নিজের ঢোল নিজে পিটাবা, অন্যকে দিবা না, অন্যকে দিলে ফাটাই দিবে। এই কথা বলছি এই জন্য যে হ্যাঁ, আমাকে ডেফিনেটলি কাজ করতে হবে এবং আমার কাজটাকে অন্যদের কাছে তুলে ধরতে হবে, কিন্তু সেটা সেই তুলে ধরার ক্ষেত্রেও আমাকে কেয়ারফুল হতে হবে, মানে অন ইউর ফেস তুলে ধরা নয়। যখন কেউ আমাকে প্রশ্ন করে তখন আই নিড টু বি প্রিপেয়ার্ড টু গিভ হিম দ্য গুড অ্যান্সার। যেমন আমার ম্যানেজার আমাকে প্রতি সপ্তাহে একটা রিপোর্ট চায় আমার কাছে, হ্যাঁ, সেই রিপোর্টটা দেওয়ার ব্যাপারে দ্যাটস দ্য অপরচুনিটি আই টেক টু
to express what I achieved in this 1 week. I'm not shy in telling whatever I have done. So you'll have to look for within the structure the কোথায় opportunity আছে to tell what you have done. তো সেটা খুব ইম্পর্টেন্ট যে ওই অপরচুনিটিটাকে ব্যবহার করে যখনই সুযোগ আসবে তখনই কথা বলা এবং ক্লিয়ারলি বলা, সিম্পলি বলা, সিম্পল শব্দ ব্যবহার করে ক্লিয়ারলি নিজেকে এক্সপ্রেস করা, সেটা মনে হয় খুব দরকার। যখন প্রশ্ন করে তখন ভয় না পেয়ে এগিয়ে গিয়ে বলা যে হ্যাঁ আমি এটা করতে পারি বা আমি এটা করেছি, হ্যাঁ, সেটা মনে হয় খুব ইম্পর্টেন্ট। ওকে, থ্যাংক ইউ লট। ধন্যবাদ। জি, আমি লাস্ট কোশ্চেন নিব শামীম ভাই। জি, আমাদের আর সময় নেই, আমরা একটা কোশ্চেন শুধু নিব। শামীম ভাই, যে কাইন্ডলি আপনি হ্যান্ড রেজ করেছিলেন, শামীম ভাই আপনি যদি থাকেন এখনো আমাদের সাথে, কাইন্ডলি কোশ্চেনটা করেন। ও আচ্ছা, থ্যাংক ইউ হুমায়ুন। থ্যাঙ্কস মঞ্জুর ভাই। আমি মোহাম্মদ মনিরুজ্জামান শামীম, আমি কুয়েট থেকে ইলেকট্রিক্যালে এখানে পাওয়ার সেক্টরে কাজ করছি। আপনিও পাওয়ার সেক্টরে কাজ করছেন এক সময়, জেনে ভালো লাগলো। তো খুব ভালো লাগলো আপনার প্রেজেন্টেশন। আমার একটা কুইক কোয়েশ্চেন, মানে আমি এখন একটা চ্যালেঞ্জ ফেস করছি, সেটা হয়তো আপনি একটু ইলাবোরেট করতে পারবেন। তো আমি কি বলবো যে আমার ফাংশনাল জব রেসপন্সিবিলিটির পোর্শন অনুযায়ী আমাকে এক্সিকিউটিভ লেভেলে প্রেজেন্টেশন দিতে হয়, আবার বিলো লাইক ফাংশনাল ম্যানেজার লেভেলে প্রেজেন্টেশন দিতে হয়। তো আমি একটা চ্যালেঞ্জ দেখছি যে যখন এক্সিকিউটিভদের কাছে প্রেজেন্টেশন দিতে হয় খুব হাই লেভেল, খুব কনসাইজ এবং খুব কি বলবো যে লজিক্যাল দিতে হয়। তো আপনার কাছ থেকে আমি জানতে চাই যে এরকম প্রেজেন্টেশনের ক্ষেত্রে কোনো গাইডলাইন আছে কিনা, যে যখন এক্সিকিউটিভদের সাথে বসবো কিরকম প্রেজেন্টেশন হবে, যখন টিমের সাথে বসবো কিরকম প্রেজেন্টেশন হবে, এরকম কোনো ইয়ে আছে কি আপনার কাছে? Shamim, it's a good question, very good question in fact. যে you have already identified একটা জিনিস, যে প্রেজেন্টেশনটা হতে হবে অডিয়েন্সের উপর ডিপেন্ড করে, যে অডিয়েন্স কি আশা করছে সেটা বুঝতে হবে এবং সেই অনুযায়ী প্রেজেন্টেশনটা তৈরি করতে হবে। এখন এক্সিকিউটিভ লেভেলে ডেফিনেটলি উইল হ্যাভ টু বি ভেরি শর্ট অ্যান্ড সুইট, আমরা যেটাকে বলি, যে খুব বেশি কথা বলা যাবে না, কারণ ওখানে সময় থাকবে few minutes, so you'll have to organize yourself to present your idea within those few minutes. আর এই অর্গানাইজ করার ক্ষেত্রে আমি যেটা করি, আমাকে যখন ওরকম প্রেজেন্টেশন করতে হয়, আমি প্রেজেন্টেশনটা আমি কি বলবো সেটাকে আমি লিখে ফেলি। প্রথমে আমি বুলেট পয়েন্টগুলোকে লিখে ফেলি যে আমি এই পয়েন্ট আমি টাচ করব, এবং সেটাকে আমি প্র্যাকটিস করি। এবং প্র্যাকটিস করাটা ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। প্র্যাকটিস করা কিরকম, যে একটা হতে পারে যে ইউ ফার্স্ট অফ অল ইউ রাইট ডাউন এভরিথিং ইউ ওয়ান্ট টু সে উইদিন দিস few minutes, and then you record that in your own word. Record করে এটাকে শুনলেন আপনি যে yes, does it sounds right? When you listen to it, you get some feedback. And then if you have a co-worker or somebody who is familiar with that situation, if you can check the sort of dry run যদি করতে পারেন কারো একজনের সাথে before that presentation, যে hey, I have a presentation to make, can I present that to you and get your feedback? তাহলে যদি আরেকজন থেকে কিছু ফিডব্যাক আপনি পেয়ে যান, সেটাও আপনাকে প্রিপারেশনে হেল্প করবে। তবে প্রেজেন্টেশনের জন্য একটা কথা বলে, প্রিপারেশন। তার মানে যত আপনি প্রিপেয়ার্ড হবেন তত আপনার প্রেজেন্টেশন ভালো হবে। এবং প্রিপারেশনের জন্য এইসব টেকনিক, প্রথমত আপনি টোটালটা লিখে ফেলবেন, বুলেট পয়েন্টগুলো লিখে ফেলবেন, তারপরে আপনার প্রেজেন্টেশনটা আপনি রেকর্ড করে নিজে শুনবেন এবং অন্যদের কাছে প্রেজেন্ট করবেন বিফোর দ্য অ্যাকচুয়াল প্রেজেন্টেশন and get their feedback. Thank you. সো ধন্যবাদ মঞ্জুর ভাই এবং শামীম ভাই, আপনাদের দুজনকেই। তো আমরা আর কোনো কোশ্চেন নিচ্ছি না, কারণ আমাদের সময়ের একটু ঘাটতি আছে। তো আমি বলবো মিজান ভাইকে যদি লাস্ট কিছু ফিউ ওয়ার্ডস যদি বলতেন আমাদের মঞ্জুর ভাইয়ের জন্য। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ মঞ্জুর। আমি খুবই ইমপ্রেসড পুরো ইয়েটাতে। আমি দুইটা জিনিস পিক করেছি, একটা সাইফুজ্জামান মিঠুর একটা ইয়ে ছিল
সোশ্যালাইজেশনের ব্যাপারে। ওখানে আমি জাস্ট একটু মন্তব্য করতে চাই যে সোশ্যালাইজেশনে অনেক সময় আমাদের সোশ্যাল ব্যারিয়ার, যেটা ও প্রশ্ন তুলেছে, মন্তব্য করেছিল, আসে ওগুলা। যেমন ফর এক্সাম্পল, আমি একটা কনসাল্টিং ফার্মে কাজ করতাম, প্রতি শুক্রবার দিন কাজের শেষে ওরা সবাই একটা বারে যেত, ওখানে ড্রিঙ্কিং করতো, করে তারপর ওখানে সোশ্যালাইজ করতো। এবং আমি প্রথমে চিন্তা করলাম যে আমি বারে যাব, এটা কি ঠিক হবে কিনা। পরে দেখলাম যে না, বারে গিয়ে আমি গেলাম ওদের সাথে, গিয়ে তো আই কুড টেক সফট ড্রিঙ্ক, না আমাকে হার্ড ড্রিঙ্কই খেতে হবে এমন কোনো, পান করতে হবে এমন কোনো ইয়ে নাই। সো কিন্তু এই যে আমি গেলাম ওদের সাথে, এন্ড আই টুক গ্লাস অফ কোক এন্ড ওদের সঙ্গে খেলাম একসঙ্গে, এই সোশ্যালাইজেশন আমি দেখলাম যে আই কুড কাম ভেরি ক্লোজ টু দেম। সো আমাদের অনেক সময় সোশ্যাল ব্যারিয়ার আসলো, আমাদেরকে একটু পজিটিভ ভাবে থিঙ্ক করে উই ক্যান গো অ্যারাউন্ড থিং এন্ড ডিপ্লোম্যাটিকলি উই ক্যান ডু লট অফ সোশ্যালাইজেশন। যেটা আর আমাদের এখন এই কোভিড সিচুয়েশনে যে জিনিসটা করছি আমরা, সেটা হচ্ছে আমরা প্রতিদিন 10টার সময় একটা কফি ব্রেক মিটিং করি। সো ওখানে সবাই টিমস মিটিং এ আসে, জাস্ট সোশ্যাল ডিসকাশন করি আমরা ওখানে, ফ্যামিলি ব্যাপারে, যা কিছু কি করলাম উইকেন্ডে বা নেক্সট উইকেন্ডে কি প্ল্যান করবো, উইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওইটাতে আমরা সোশ্যালাইজেশন করতে পারি। আরেকটা কথা পিক করলাম আমি, যেটা সেলফ প্রমোশনে, এটা ভেরি ইম্পর্টেন্ট। এবং মঞ্জুর খুব ভালো একটা করেছে, রিপ্লাই দিয়েছে। আমরা তো ছোটবেলাতেই শুনে আসছি যে নিজে যারে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই নয়। এই যে একটা মানসিকতা আমাদের মধ্যে ঢুকা দেওয়া হয়েছে, যার জন্য আমরা কিন্তু নিজে থেকে প্রমোট করি না। কিন্তু এইখানে মানুষ এতটুকু জানলে এত বড় করে বলে, আর আমরা এতগুলো জানলেও আমরা খুব নিজেকে খুব বিনয়ী ভাই বলি যে না আমি সামান্য জানি ইত্যাদি। এইখানে কিন্তু লোকরা, এইখানকার মানে সোসাইটিতে কিন্তু আমরা যা বলি সেটাকে ওরা অ্যাকসেপ্ট করে নেয়। মানুষের অনেকে বলে না, আমরা আমাদের বউরা অনেক সময় এখানকার সাদা জামাদের কাছে বলতো না আমি ওই রান্না বাড়া অত ভালো জানি না, ওরা ধরে নেয় যে আসলে রান্না বাড়া ভালো জানে না। কিন্তু আমরা যে বিনয়ী ভাবে বললাম ওইটা কিন্তু ওরা বুঝে না। এই জন্য এই দেশে কিন্তু সেলফ প্রমোট না করলে কিন্তু আমরা আমাদেরকে মিসআন্ডারস্ট্যান্ডিং করতে পারে, যার জন্য সেলফ প্রমোটটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট হিয়ার। আমাদের দেশে কেন জানি এটাকে উল্টা ভাবে ধরা হয়, বাট দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট হিয়ার। তো যাই হোক, এই দুটা জিনিস আমার কাছে মনে হলো যে আমি জাস্ট শেয়ার করি সবার সাথে। এন্ড আমি রিকোয়েস্ট করব মঞ্জুর, আমার মনে হয় এই যে টপিকটা, যেটা সবাই আমরা বলছি যে এটা সো ইম্পর্টেন্ট টু ডিসকাস, এই টপিক আজকে এই সামান্য সময়ের মধ্যে আমাদের ডেফিনেটলি আমরা সমস্ত কিছু ডিসকাস করতে পারি নাই, বাট আই উইল ডেফিনেটলি রিকোয়েস্ট ইউ টু কাম ব্যাক টু আওয়ার ফোরাম। এন্ড বড় করে শুধু আমরা এরকমও করতে পারি যে আমরা শুধু এই ধরনের প্রেজেন্টেশনের উপরই তোমাকে আমরা ইনভাইট করতে পারি, ফরগেটিং অ্যাবাউট নট উইদিন আওয়ার এক্সিকিউটিভ কমিটি মিটিং, কারণ আমাদের মিটিং এ আরো কিছু এজেন্ডা থাকে। বাট আই থিঙ্ক অ্যাজ এ পার্ট অফ ট্রেনিং প্রোগ্রাম we can invite you to deliver a training program, because আমরা এর মধ্যে অনেক করেছি, I'm sure you know about that, and we will expect you to come forward and আমাদের সবাইকে এই ধরনের ট্রেনিং, খুবই মানে ইন ডেপথ ট্রেনিং মনে হলো আমার কাছে। জিনিস বেশ কতগুলো জিনিস টাচ করেছি যেটা আমি আমার মাথায় কখনো আগে আসেই নেই। এবং তোমার যেসব কতগুলো রেফারেন্স তুমি দিয়েছো, যেসব আগে থেকে তুমি এগুলা শিখেছো, those are very very good references. এগুলা সাধারণত আমাদের অন্য লোক সবার কাছ থেকে আসে না। তোমার মতো যারা এই ধরনের নিয়ে গবেষণা করে এবং অন্যদিকে ট্রেন করে, তাদের কাছ থেকে আমরা অনেক কিছু জানতে পারি। And I thank you very much again, and for the rest of the meeting, if you want to be with us, that's fine. If you want to leave, that's fine too. But সবার পক্ষ থেকে আমাদের বিএসসি ব্রিটিশ কলাম্বিয়া সবার ইঞ্জিনিয়ার এবং অন্যান্য সবার পক্ষে থেকে তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এবং আমি একটা রিকোয়েস্ট করেছিলাম, আমি জানি না যদি সময় হয়, যদি হুমায়ুন পারমিশন দেয়, সে যদি 4-5 লাইনের একটা কবিতা আবৃত্তি করে শোনায় আমি খুশি হব। ঠিক আছে মঞ্জুর ভাই, আপনি কি আপনাদের সাথে থাকবেন না? আপনি কোনো ব্যস্ততা আছে? আমার তেমন কোনো ব্যস্ততা নাই। তাহলে আমরা আপনাকে রেখে দিচ্ছি আমাদের সাথে, হ্যাঁ। আর ফাইনাল আমরা শেষে আপনার কবিতা শুনে আমরা আজকে মিটিং শেষ করব। তো এখন আমরা আমাদের রেগুলার মিটিং এর দিকে চলে যাচ্ছি। তো আমাদের খুবই শর্ট এজেন্ডা আজকে। তো মেইনলি আমাদের একটা ওয়েবসাইট আছে আন্ডার ডেভেলপমেন্ট, দেন আমাদের কিছু আপকামিং টেক ইভেন্ট আছে, সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্পিং একটা আছে, সেটা নিয়ে আলোচনা করব, ফি কালেকশন, and that's it. So আমরা প্রথমে চলে যাচ্ছি আমাদের শাহেদ ভাইয়ের কাছে, যিনি আমাদের ভাইস চেয়ার